কোথায় যাবো? আমি সপ্তাহে তো ঘুরে টুরে গঙ্গার পাড়ে একটু কুড়িয়ে বেরিয়েছে তাই আমার মনের যে দুঃখ আছে এই পৃথিবীতে কেউ বলবে না ওই ছাড়া। চা আর মুড়ি ঠাকুমা খেতে দিল, এটাই আমার কিন্তু বড় সৌভাগ্য। এতে কাপড় কাপড় রেখে দিয়েছো ড্রামে? তিরাং এই তো। তোমার ট্রাং নেই তাই তো? ঠিক আছে, সামনের বার আসলে হবে। তিরাং নেই। এই যে বকফুলটা আমার জন্যই পারলে বড়া করে? ভাজে দিতে কবি। আচ্ছা, মারে বলবো এই বকফুল ভাজে দিতে। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, নতুন ভিডিওতে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের নতুন একটা জায়গায় নিয়ে যাব, নতুন একটা মানুষের কাছে, একটা ঠাকুমার কাছে। ওনার বয়স 91, মানে 91 বছর বয়স। এই 91 বছর বয়সে একা একাই সংগ্রাম করে যাচ্ছে। সেই সংগ্রাম আপনাদের তুলে ধরবো। একটা চর, ওই চরে একা একাই বসবাস করছে। কেন তিনি একা একা থাকেন এবং কেন ওই চরে আছেন এবং তার পরিবারে আর কেউ আছে কি না, বিস্তারিত তথ্য আপনাদের আজকে তুলে ধরবো। তবে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে উপস্থিত আছি গৌরনগর ঘাট, যেটা চাকদায় অবস্থিত। চাকদা স্টেশন থেকে প্রায় 4-5 কিলোমিটার ভিতরে। চাকদা স্টেশন থেকে এই গৌরনগর ঘাট টোটো করে আসতে হয়, 20 টাকা ভাড়া নেয়। এখন এই গৌরনগর ঘাট থেকে আমি ওপারে যাব। আজকে যেখানে যাব সেটা হচ্ছে মিলনগড় চর। আর গঙ্গার অপরূপ সৌন্দর্যটা দেখুন। আর নৌকা চলে এসছে। আমি এখন নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আছি, নদিয়া ডিস্ট্রিক্টের চাকদা। আর এই নৌকা পার হয়ে ওপারে গেলেই কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পৌঁছে যাব। এর আগে যখন এসেছিলাম প্রায় 7 থেকে 8 মাস আগে, তখন কিন্তু বর্ষাকাল ছিল। আর এই গঙ্গার পুরো কানায় কানায় জল ছিল। এই গঙ্গার কয়েক জায়গায় ভাঙছিল, মানে ভাঙন দেখা দিচ্ছিল। তো ওই দোকানটাও কিন্তু ভেঙে যাচ্ছিল বলে সরিয়ে নিয়েছিল। দেখুন, নৌকা ফাঁকা হয়ে গেছে, এখন নৌকায় উঠতে হবে। নৌকাটা মিস হয়ে গেলে কিন্তু এরপরে আবার অনেক দেরি। 1 ঘন্টা অন্তর অন্তর নৌকা। এখানকার একজন স্থানীয় বলল 1 ঘন্টা অন্তর অন্তর নৌকা। এই নৌকাটা যাবে আবার ওখান থেকে ব্যাক আসবে, ওই জন্য নৌকায় উঠে যাবতীয় কথা হচ্ছে। তো চলুন। গৌরনগর ঘাট থেকে নৌকা ছেড়ে দিল, এবার মিলনগড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর এখন গঙ্গা নদীটা পার হব, মানে এপার থেকে ওপারে যাব। এই যে গঙ্গা নদী, গঙ্গা নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, একবার দেখুন। এটা মিলনগড় ঘাট তো? ও, আপনি কি মাছ বেচতে গেছিলেন? তা বিক্রি হয়ে গেছে সব? আপনার বাড়ি কোথায়? এখানে। ও, মিলনগড়ে। আচ্ছা, মিলনগড় চরটা ডান দিকে যাবো? হ্যাঁ। অনেকটা হাঁটতে হবে? 10 মিনিট। 10 মিনিট হাঁটতে হবে। তা বেচা কেনা হলো ভালো আছে? যেতে যেতে কাকুর সাথে দেখা হলো, উনি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী। কেমন ইনকাম করতে কেমন হয়? টুকটাক চলে যাচ্ছে। ভালো আছেন তো? যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব ভালো লাগলো কথা বলতে। আপনাদের এই মিলনগড় ঘুরতে এসেছি, চরটা দেখতে এসেছি। গঙ্গার পাড়ে খুব সুন্দর জায়গা। ভালো তো লাগবে। তা নদীতে এখন জল কম, খুবই কম। তারপরে চর পড়ে যাচ্ছে। জন্মস্থান এখানেই? তা চরগুলো কতদিন থেকে দেখছেন? 25-30 বছর। ও, তার আগে ছিল না এই চর? তার আগে ছিল, কম ছিল। কম ছিল, এখন বেশি হয়েছে। মানে 25-30 বছর আগে কম ছিল, এখন বেশি। ঘাটে চলে এসেছি। পুড়ে গেছে। ওই পাশের ঘাটটা কিছু?
এইটাই ছিল জল কমে গেছে, এগুলো আস্তে আস্তে শিফট করছে। সরকার বলেছে তলা নিচে চলে এসেছে। ওটা আগে এক সময় এই ঘাটটা ওই দিকে ছিল, মানে আরো ওই পাশে। অনেক ওই পাশে, প্রায় সোজাসুজি চাই এক জায়গা চলে, একটা ঘাট অনেক জায়গা কমে যাচ্ছে, জল চলে যাচ্ছে তো। যাও তোমার দিকে যাও, হ্যাঁ যাও, হ্যাঁ তো যাই হোক, নৌকা থেকে নেমে গেলাম, এবার আস্তে আস্তে সামনের দিকে এগোতে হবে। আর কাকু আসছে, কাকু মাছ বিক্রি করতে গেছিলো ওপারে। আর এপার থেকে ওপারের যোগাযোগ কিন্তু এই নৌকায় স্থলপথে অনেকটা ঘুরতে হয়, এই জন্য এনারা জলপথ ব্যবহার করেন। আগে কিন্তু যখন এসেছিলাম তখন কিন্তু ওই যে ঘাটটা, ওই ঘাটে নামিয়েছিল। নদীতে চর পড়ে যায় বা নদীতে জল কমে যায়, ঘাটটা কিন্তু আরও পিছিয়ে যাচ্ছে। এই জিরাট কিন্তু ঐতিহ্যবাহী শহর। এই জিরাটেই কিন্তু বিশিষ্ট বিশিষ্ট খ্যাতনামা ব্যক্তিবর্গের জন্মস্থান, যেমন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এই স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম পৈতৃক ভিটা হচ্ছে এই জিরাটে অবস্থিত। তাছাড়াও পঞ্চানন কর্মকার, যিনি একজন শিল্পী ছিলেন, যিনি প্রথম বাংলা অক্ষরে টাইফেস আবিষ্কৃত করেন। এবং শুধু বাংলা নয়, বাংলা ছাড়াও মারাঠি, গুজরাটি 13টি ভাষার টাইফেস আবিষ্কৃত করেন। 1780 সালে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে একটা মুদ্রিত, এই পঞ্চানন কর্মকারের টাইফেসেই কিন্তু প্রথম মুদ্রিত হয়। এই জিরাটেই জন্মগ্রহণ করেছিলেন বিশিষ্ট সনেট কবি দেবেন্দ্রনাথ সেন। এছাড়া কবি ও সাহিত্যিক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ও এই জিরাটেই জন্মগ্রহণ করেছিলেন। এছাড়াও বিশিষ্ট অভিনেতা অনিল বন্দ্যোপাধ্যায় এই জিরাটেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তো যাই হোক, জিরাট শহরে আজকে এসেছি এবং এখান থেকে মিলনগড় চরে যাব। এবার এখানে আমাকে পয়সাটা মেটাতে হবে, ঘাটের পয়সাটা। আর এখানে কিছু দোকানপত্র আছে এবং এখান থেকে টোটো পাওয়া যায়, যেমন জিরাট স্টেশনে যাওয়ার জন্য এবং বিভিন্ন জায়গায় মিলনগড় যাওয়ার জন্য টোটোও পাওয়া যায়। তো মিলনগড় ফেরিঘাটে পৌঁছে গেছি এবং এখান থেকে কিছু খেতে হবে, সকালে সারাদিন খাওয়া হয়নি। তাই এই মাসিমার দোকান থেকে একটা কেক নিয়েছি, দুটো জল নিয়েছি, ঠান্ডা জল, আর চা তৈরি করছে, লিকার চা। এটা খেয়ে সামনের দিকে এগিয়ে যাব। একটু খেয়ে নিই কিছু, সঙ্গে থাকুন ততক্ষণে। এই ঘাট থেকে উঠে এসে এখানে কিন্তু টোটো স্ট্যান্ড দেখতে পারবেন। এই যে হচ্ছে টোটো, এই টোটো করে এবার যাব। নয়তো অনেকটা হাঁটতে হবে, প্রায় 1.5 কিলোমিটার মতন অ্যাপ্রক্স। টোটো ধরে নিলেই আমার বেটার। যখন ট্রলার ঢোকে তখন কিন্তু এই টোটো সার্ভিসটা অ্যাভেলেবেল থাকে, নাহলে 1-2 জন হলে বেশি ভাড়া নেয়। আর না টার্নিং মোড়টা আমাকে নামিয়ে দিল। এবার আস্তে আস্তে সামনের দিকে যাব। টোটো থেকে নেমে কিছু দূর এগিয়ে আসলাম এবং সুন্দর একটা প্লেস দেখতে পারলাম। দেখুন গাছটা কত সুন্দর, অসাধারণ একটা জায়গা। এখানে একটা মন্দির রয়েছে আর এখানে একটা কাকু বসে আছে ঠান্ডায়। কাকু ভালো আছেন? আপনার বাড়ি এখানে? ও আচ্ছা। তা বলছি কাকু, এখান থেকে নদীর পাশে যে চর আছে, বসবাস করে মানুষ, এখান থেকে কত দূর? কোন রাস্তা দিয়ে যাবো আমি? এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে, তাই তো? আর এই রাস্তাটা কোথায় চলে গেল? এটাই গ্রামের দিকে, বাইরের দিকে মেন রাস্তা আছে ওইটা। আচ্ছা আচ্ছা, নদীর দিকে গেলে এই সোজা চলে যাবে, তাই তো? আর এখান থেকে গেলে আরেকটা গ্রাম পড়বে। আরেকটা নদীর দিকে, ও আরেকটা নদীর দিকে আসছে, তাই তো? ওই সামনে দেখবে মন্দির আছে, হ্যাঁ হ্যাঁ, মন্দিরের পাশ দিয়ে নেমে যাবে। ওটা পুরো এই নদীর পাশ দিয়ে পুরো? নদীর পাশ না, ডাঙার দিকে, নদী আর অনেকটা। আচ্ছা আচ্ছা। আর এইটা একটু নদীর নিকট। আচ্ছা, আপনাদের এখানে ঘুরতে এসেছি, নদীর পাড়ে যে চরে মানুষ বসবাস করে, তো সেগুলো দেখতে এসেছি। আমাদের খাস জমি। আচ্ছা, এগুলো খাস জমিতে বসবাস করে, চাষবাস করে আমরা বহুদিন, ও। 60 বছর। আচ্ছা, যখন এখানে বৃষ্টি হয় নদীর পাশ, তখন তো এই দিকে জল উঠে আসে, প্লাবিত হয়ে যায় সব, তখন জল হয়ে যায়। এখান দিয়ে পুরো জল হয়ে যায়। কলকাতা যেতে গেলে আপনারা কোন পথটা ইউজ করেন, মানে কোন পথটা ব্যবহার করেন? কলকাতা গেলে জিরাট দিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, জিরাট দিয়েও যাওয়া যায়, এবার চাকদা দিয়েও যাওয়া যায়। আপনারা কোন দিকটা যান বেশি? আমরা বেশিরভাগই এই লাইনটা দিয়ে যাই। চাকদা, মানে ঘাট পার হলেই তো চাকদা। আচ্ছা, ওর সাথে অনেক কথা বললাম, খুব ভালো লাগলো। মিলনগড় চর যাওয়ার রাস্তা দেখুন, কাঁচা রাস্তা, আর কত সুন্দর পরিবেশ। আর এই হচ্ছে শীতলা মায়ের মন্দির, আর অশ্বত্থ গাছটা কত সুন্দর। এখানের প্রকৃতি সত্যি অসাধারণ। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই।
আর এই মাঠের দুপাশ দিয়ে কিন্তু চাষবাস হয়। আর যখন বর্ষাকাল তখন কিন্তু এগুলো প্লাবিত হয়ে যায় পুরো, মানে গঙ্গার জল যখন এই এরিয়ায় ঢুকে যায় তখন কিন্তু পুরোটাই প্লাবিত হয়ে যায়। এই মুহূর্তে মিলনগড়ের দুর্গম একটা চরে এসে উপস্থিত হলাম এবং এই দুর্গম এরিয়ায় আমি যখন এসেছিলাম তখন কিন্তু পুরো পায়ে হাঁটা রাস্তা, কোনো ইট টিট পড়েনি, পুরো পায়ে হাঁটা ধুলোমাখা রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। তো এখানে এসে এক ঠাকুমার সাথে দেখা হলো। এই হচ্ছে ঠাকুমা। ঠাকুমা এসেই প্রথমে কি বলছে, করছি সেও অন্ধ রাখবো, খাবি তো? বাড়ি যেতে হবে না, অনেক দূরের থেকে এসছি। বোন গাঠে যে এই যে না, আমার কাছে অনেক দিন, আমার পায়ে প্রবলেম না, তাড়াতাড়ি বাড়ি যেতে হয়, নয় মা চিন্তা করে না। মিলন অধিকার, হ্যাঁ, যুগল মিলন, হুম, এই ভাই গুরু দাস শান্ত পুরুষ রে ধাইছে না, হ্যাঁ? তার তুই চিনবি কি? তা আমার বয়স বেশি নাকি? কদিন করে বস। তো ঠাকুমার বাড়ি কিন্তু আগে আমাদের বনগার ধর্মপুকুর ছিল, তাই তো? সেই ধর্মপুকুর থেকে এখানে এসছে। তা ঠাকুমা ভালো আছে তো তুমি? ঠাকুমার বয়স কত এখন? 90। 90 হয়ে গেছে? এই 90 বছরে তুমি নদীতে স্নান করতে গেছিলে? দেশ বেশ নষ্ট করে বেড়াই এখন। বাহ বাহ, কত স্ট্রং, কত শক্ত। এই যে এখন বকুলায় যাবো শুক্রবারে। কোথায় যাবা? বকুলা। বগুলা। তোমার ছেলে মেয়ে কটা? 5টা, মাইয়া একটা। 7 জন। 7 জন? 7টা ছেলে মেয়ে, হ্যাঁ। 5টা ছেলে, 2টো মেয়ে, আচ্ছা। 10টা নাতি পুতি। ও বাবা। ছেলে মেয়েরা কি সব এখানেই আছে? সব এখান থেকে। সব উপরে বাড়ি, একটা খালি দোকান আছে উপরে পাকা বাড়ি। ও মানে সব উপর। তা আপনি এখানে এইভাবে থাকেন? ছেলেরা? আমি তো বৈষ্ণব মানুষ। উনি কেউ রান্না খায় না, উনি কেউ পাকে খায় না। কারোর রান্না খাও না? বৈষ্ণব তুমি? দেখুন ঠাকুমা কিন্তু কারোর রান্না খায় না, নিজেই রান্না করেন ঠাকুমা আর নিজেই খান। তীর্থে কোথায় কোথায় গেছেন একটু বলুন। আমি হ্যাঁ, কত বৃন্দাবন গেছি। বৃন্দাবন? বাহ। হ্যাঁ, ও হাগড়া টাগড়া সব জায়গা আমার ঘুরাইয়ে গেছে। কামরূপ, কামিকে, কামরূপ, কামাখ্যায়। জয়দেব, তারপরে পুরী টুরি সব জায়গা ঘুরে আইছি। সুন্দরবন ঘুরতে ভাবছি। এখানে এই তেতে বসে রই। মানে এই ওই যে টিকা ছাড়া নাতি আর কোথায় যাবো? ও আন সপ্তাহে তো ঘুরে টুরে গঙ্গার পাড়ে একটু কুড়িয়ে বেঁধেতেছে। হ্যাঁ। এনপুরে তাই একা একা জয় নিতাই জয়। জয় নিতাই। জয় রাধে রাধে। আমার ওপর। নিতাই চাঁদের কিবা যদি ঠায় হইতে হ্যাঁ। পারি। আপনার বাড়ি কটা? এখানে 3টা 4টা। কি করে? কি করে ছেলে গো? ও মানে আপনার বাড়ি 3-4টা, কারণ আপনার ছেলে ছেলেরা আচ্ছা ওই পোস্ট অফিসে আছে 2 ছেলে। আচ্ছা এখানে আছে 1 ছেলে, এই ব্যক্তি 1 ছেলে, ওই ব্যক্তি এই যে উপরে 2 ছেলে। আচ্ছা আচ্ছা। আপনি কোন ছেলের মধ্যে থাকেন? এখন আমি ভিখারি, যে ডাক দিল খেলাম না খেলাম না। কেন, বয়স হয়ে গেছে বলে এরকম বললে হয়? ছেলেদের তো দায়িত্ব কর্তব্য। এই খাইছে, যার ভাল লাগলো দিল, ভাল লাগলো না দিল না। এই না দেখো দিদিটা আমাকে বসতে দিল। বসো। আর আমাদের গরিবের বাড়িতে না গরিব বলবেন, আমিও তো গরিব, আমিও তো গরিব মানুষ। থাকতে যেই কর্ম। আপনি আগে কোথায় থাকতেন আপনারা? বাংলায় থাকতাম আগে। বাংলাদেশে? হ্যাঁ, আমার তো কয় জায়গায় রাখলাম, সব ছেড়ে যে চাকদাও ছেড়ে দিলাম, লক্ষ্মণ যা জিরাট ছাড়লাম। আর ওখানে এই হ্যান্ডা বাড়ি ঘরের অভাব নাই, আর কিছু আপনি প্রথম কোথায় এসেছিলেন? প্রথম আসছে এই দেশেই। না প্রথম যখন এসেছিলেন ওই দেশে, এই দেশে এসে কোথায় স্থান নিয়েছিলেন জায়গা? আমাদের গোষ্ঠী সবই ওই ধারে পিছনে বাড়ি। ও এই মিলনগড়ে এই মিলনগড়েই? হ্যাঁ। আমি সেটাই জিজ্ঞেস করছি। মিলনগড়ে আর বাংলাদেশের কোথায় বাড়ি ছিল? ফরিদপুর, ফরিদপুর। মাদারীপুর সাব ডিভিশন, ও, শিবচর থানা, আচ্ছা আচ্ছা থানার নগেই বাড়ি। আচ্ছা বুঝতে পারলাম। আমার ঘরের পিছনে থানা। থানা ছিল। আপনার বয়স কত হয়েছে দাদু?
90 হয় নাই, 80 উপর হয়েছে আর কি, 85-84 এর। তাহলে তো আপনি পূর্ব পাকিস্তানের যুদ্ধ দেখেছেন। দেখছি তো, দেখলো কি, আমরা তো ঢাকা হয়েছে যুদ্ধ দেখলাম, আমরা যাইনি এই সমস্ত ঝামেলা। আর পূর্ব বাংলাদেশ যখন স্বাধীন হয় সেই যুদ্ধও তো দেখেছেন। দেখলো কি, হিন্দুস্তান পাকিস্তান হইলো, হুম। তারপরে এই যে জয় বাংলা হলো, এই জয় বাংলায় আইয়া পারলাম। হ্যাঁ নাহলে তো 10 টাকা আড়াই ভাড়া, 10 টাকা জমি নিবি। হ্যাঁ আচ্ছা। এখানে 1200 টাকা জমি নিবি, হুম। 8 বার গেছি কামাখ্যা। কামরূপ কামাখ্যা। হ্যাঁ, পয়সা ধার যাই না আমরা, আমরা দিনে বসে, আমার দেশই আলাদা। বৃন্দাবনে শ্রীক্ষেত্র, হরিদ্বার, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কুরুক্ষেত্রে। হ্যাঁ, দাদু আপনার নাম কি? আমার নাম ফটিক হাওলাদার। ফটিক হ্যাঁ, হাওলাদার। হাওলাদার। আচ্ছা, আর এই ঠাকুমার নাম? আমার নাম আমার কইতে পারি না। দেখুন ঠাকুমার ঘর এটা, তাই? ঠাকুমা এই বাড়িতেই থাকে তো? ঠাকুমার বাড়িটা দেখুন। ঠাকুমার বাড়িতে চারিপাশে কিন্তু তুলসী গাছ আছে, কালো তুলসী, ফুল গাছ, বিভিন্ন ফুল। আর ওখানে রান্না করার জন্য জ্বালানি মজুত করা আছে। আর ওই হচ্ছে কল। এই যে রাস্তাতে ঢুকেই কিন্তু। হ্যাঁ, নাম কি কও? তোমার নাম কি ঠাম্মা? আমার নাম কি? কি হ্যাঁ। নাম তোমার? আমি জানি আরে কুঠিলা। কুঠিলা। কুটুলা। হয়। তা ঠাকুমার বাড়িতে এসে দেখুন চা দিয়েছে, আর এই ঠাকুমা মুড়ি নিয়ে চলে এসছে। আর মানে আপ্যায়ন দেখুন এই ঠাকুমার বাড়িতে এসে। সত্যি ঠাকুমা, আমার সৌভাগ্য এই যে আপনি চা বানিয়ে খাওয়াচ্ছেন। তা আমি তো জানছি কত সময়। না, রান্না পরে একদিন আসবো, এসে তোমার কাছে খেয়ে যাব। একদিন আসবো আমি একটু বড় হই, না, বাপ হয়ে গেছে খাওয়া আমার। তোমার কাছে আমি ছুটে আসবো। আগে আর সামনের বার আমি আসলেই তোমার জন্য কম্বল না আরো অনেক দামি কিছু নিয়ে আসবো। তাহলে এগুলো মরস না কেন? ওই কালা কম্বল এক দিয়ে গেছে দুটো। আর চাটা সত্যি খুব সুন্দর বানিয়েছে। সবাই দেখো, আর দিয়েছে। মুড়িটা আমাকে দিচ্ছে এই দুপুরে। এই মুড়ি খা। ও তো তোমার বাড়িতে এসে এই যে চা আর মুড়ি ঠাকুমা খেতে দিল, এটাই আমার কিন্তু বড় প্রাপ্য, বড় সৌভাগ্য। আর ঠাকুমা কিন্তু এই যে ঠাকুমাও কিন্তু চা খাচ্ছে এখন। ঠাকুমা রান্না কি করেছিলে? করে নাই, করবে। আর সকালে বড়া ভাজেছি, আলু পটলের রসা করেছি, আর চাটনি করেছি। আর কি ঘুরিয়ে আছে দুটো সেবা করে। এখন চা আর মুড়ি খাচ্ছে, ঠাকুমা খেতে দিল। আর ঠাকুমা আমাকে একটা প্রশ্ন করলো যে আমার পায়ের যে প্রবলেমটা কেন হয়েছিল, মানে আমার পাটা এরকম কেন। তো অনেক জায়গায় যাই, এই প্রশ্নটা কিন্তু সহজে কেউ করে না। বেশি অনেকে করে, আবার অনেকে প্রশ্নটা করে না, আবার অনেকে এড়িয়ে যায়। কিন্তু এই মাসিমা আর এই ঠাকুমা কিন্তু আমাকে প্রথমেই জিজ্ঞেস করলো যে তোমার পায়ের অবস্থাটা এরকম কেন। তা আমি জন্মেছিলাম সুস্থই। যখন 5 মাস বয়স হয়েছিল, মায়ের কাছ থেকে শুনি যেটা, যে আমার পায়ে পাস পোলিও হয়ে যায়। পাস পোলিও হয়ে গিয়ে আমার মানে বাবা দেখে যে আমার 2 হাত 1 পা দিয়ে খেলা করছি, আর 1 পাটা পুরো ওরকম নেতিয়ে রয়েছে। হ্যাঁ, এবার তারপরে পোলিও সেন্টারে নিয়ে যায়, বলে পাস পোলিও পোলিও হয়ে গেছে, ভাইরাসে অ্যাটাক করলে সেই পাটা পুরো বাতিল হয়ে যায়। এখন আর কিছু করার নেই। অনেক চিকিৎসা করেছে, আমার মা এরকম পড়াশোনা জানে না, তাও আমাকে নিয়ে বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি, প্রচুর কষ্ট করেছে। তারপরে যখন 3-4-এ পড়তাম তখন আমার খুব কষ্ট হতো, কারণ আমার মা কোলে করে আমাকে নিয়ে আসতো স্কুলে। মাস্টার একদিন একটা মাস্টারও মাকে বলেছিল এইভাবে তো পড়াশোনা করানো যায় না। তা আমার মা বলেছিল যে ও যাই করুক, ও পড়াশোনা শিখবে। তারপরে প্রাইমারি স্কুল থেকে যখন স্কুলে ভর্তি করেছিল, হাই স্কুলেও আমি ওইভাবেই যেতাম। মানে মা কোলে করে দিয়ে আসতো, তখন তো পাকা রাস্তা ছিল না, কাদায় কোলে করে স্কুলে দিয়ে আসতো। হ্যাঁ, এবার ওইভাবে। তারপর আমার খুব কষ্ট লাগতো, কখন সবাই খেলতো, সবাই সাইকেল চালিয়ে যেত, আমি যেতে পারতাম না। তারপরে একদিন একটা ডাক্তার বলেছিল যে পা যত সাঁতার কাটবে, হাঁটবে, পা ঠিক হবে। তারপরে একটা জুতো দিয়েছিল একটা হসপিটাল থেকে, ওই জুতো পরতাম। আর আমার না করব কথা বলতেই বলছি, আর ওই জুতো পরতাম। আর মা
তেল মালিশ করে দিত। এবার তেল মালিশ করতে করতে একদিন মানে কয়েক লক্ষবার আমি হাঁটতে গিয়ে পড়েছি, হাঁটতে 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 তারপরে হাঁটা শিখেছি, হাঁটা শিখতে শিখতে দৌড়ানো শিখেছি। এবার যখন হাঁটতে পারতাম না তখন আমার পৃথিবীটাই পুরো অন্ধকার মনে হতো। আর এখন এই যে হেঁটে বেড়াচ্ছি, আমি আপনাকে একটু আগে বললাম যে এটা আমার সত্যি খুব সৌভাগ্য। এই মারা যদি তুমি ফেলে দাও, মানে তোমার মতন এখন গালাগালি দিয়ে কথা ক্ষতি হয়ে জানো বাবা। না, মাকে ফেলবো কেন? এখনের দিনটা চলতেছে কিছু না। আমি বিয়ে করিনি, আর আমি চাইও না আমার বিয়ে হোক। বিয়ে করলি বা না করলি কি ফেলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এজন্য কই এখনের দিন তো জানো মা বাবা বেতন দানের ডোল হয়ে যায়, মা বাবা বেশি হয়ে যায়। এবার যাই হোক, আমার দাদা ভাই আমরা সবাই এখনো একসাথেই আছি। ওইটা থাকলে এবার আমার দাদাও আমাকে খুব ভালোবাসে, ভাইও খুব ভালোবাসে। জানি এরকম মানুষ এইটা বোঝে, এখন কতদিন বুঝবে সেটা উপরওয়ালার উপর নির্ভর। আর মা আমার জন্য যা করেছে সেটা আমার বলে শেষ করা যাবে। আমার মা যদি না থাকতো আমি এই যে আপনাদের সাথে এসে কথা বলছি, এটা কখনোই সম্ভব হতো না। ভাত খাইছি, এবার মাকে বলছি বলে যে বাবা কিছু করেনি, বাবাও করেছে, মা বাবা তো দুইজনই সমান। জানতেছে মানে আমার নাতি আপনার বোনের ছেলেও একজন প্রতিবন্ধী, হ্যাঁ তা মানে কথা বলতে পারে না। অর্ধেক কথা বলে ও, এমনি পায়ে টায়ে প্রবলেম? না, হাতে একটু প্রবলেম। মানে মানসিক। হুম, তার চিকিৎসা হয়েছে? ঠিক আছে। কত এখন মানে কত বছর বয়স? এখন প্রায় 20-30 ওই যে যাচ্ছে। ওই যে যাচ্ছে আমার পুত্র, আর কথা বলতে দিচ্ছি। যাও। যান, তাহলে আপনি যান, অন্য একদিন আসবো তখন আপনার সাথে কথা বলবো। হ্যাঁ বাবা, আসলে অসুবিধা নেই তো আপনার না বাড়িতে? আমার কোনো অসুবিধা কি, কি অসুবিধে? আমার কোনো অসুবিধা নেই বাবা। যাক, না আপনি এত সুন্দর বাবা বাবা করে কথা বললেন, আমার খুব ভালো লাগলো। ঠাকুমা চা আর মুড়ি খেতে দিল, এই যে মুড়ি আর চা, এটা কিন্তু দুপুরের খাবার আজকে আমার। আর ঠাকুমা আমার জন্য প্রস্তুতি নিচ্ছে রান্নার জন্য, রান্না বান্না করবে। কিন্তু আমি অনেক দূর থেকে এসেছি, তো আমাকে আবার ফিরতে হবে, ওই জন্য করে যে সেবাটা অন্য একদিন এসে ঠাম্মার কাছ থেকে নেব। আর ঠাম্মা দেখো কি আনছে ঘর থেকে, বাতাসা। এই যে বাতাসা আমাকে দিল, এই দেখো। তুমি তো এক এক করে অনেক কিছু নিয়ে আসছো। চা তো নিয়ে নে, তারপর দেখতেছি। আচ্ছা, খেয়ে নি। চা প্রায় খাওয়া হয়ে গেছে আমার, তারপরে এই যে বাতাসা এনে দিল। মানে ঘরে ঠাকুমা ঘরে যাচ্ছে আর এক এক করে জিনিস আনছে আমাকে দিচ্ছে। বৈষ্ণব সবার আর রান্নাঘরে প্রস্তুতি নেওয়া হয়ে গেছিল রান্না করার জন্যে। দেখো বন্ধুরা, সেবা দেবে ওই জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিল। তো আমি বললাম যে পরে একদিন হবে, আমাকেও তো ফিরতে হবে বাড়িতে, নাহলে আমার মাও তো টেনশন করবে দেরি হলে। অন্য একদিন আসবো, তখন কিন্তু রান্না করে খাওয়াতে হবে। আচ্ছা, কি দেখাচ্ছি? দেখো ঠাকুমা কিন্তু ঘরে যাচ্ছে আর এক একটা করে জিনিস নিয়ে আসছে, আমাকে সেবা দিচ্ছে। দেখো এবার কলা নিচ্ছে। ঠাকুমা এটা কি গাছের কলা? না গাছের কলা। গাছের কলা এটা? হ্যাঁ, এই যে গাছ। ও, এই যে গাছ, এই গাছে। এটা কি কলা? কালালি কালা। কাঁঠালি? ও, তো দেখো আমার কত সৌভাগ্য আজকে, মানে এই ঠাকুমার কাছে এসে পৌঁছাইছি। আর এখানে কত আপ্যায়ন, কত সুন্দরভাবে আমার ঠাকুমা আপ্যায়ন করছে। দুপুরের সেবা কিন্তু ঠাকুমার বাড়িতেই হলো। ঠাকুমা রান্না করতে গেছিলো, কিন্তু আমি বললাম যে তাড়াতাড়ি বাড়ি যাব, তো রান্না করতে একটা সময় লাগবে, আমার বাড়িটাও অনেক দূরে। ওই জন্য ঠাকুমা কিন্তু আমাকে মুড়ি, বাতাসা, চাও খেতে দিল, আর পরে কলা এনেও দিয়েছে। আর এই যে ঠাকুমা, আমার প্রিয় ঠাকুমা। ঠাকুমা কিন্তু এখানে একা একাই বসবাস করে, তাই তো? আর ছেলের সাথে আপনি থাকেন না, কারণ আপনি বৈষ্ণব, আপনি নিজে নিজেই রান্না করেন, নিজে নিজেই খান, তাই তো? হ্যাঁ, আমি কি রান্না আমারটা আমার ভগবান রে, হ্যাঁ। আমি রান্না করি, পোশাক পাই। কতদিন আইছি, 2 বছর বেশি হয়েছে না, 2 বছরও বেশি হয়ে গেছে, ফিরে 2.5 বছর হচ্ছে যাচ্ছে। এনে হ্যাঁ, এখানে। এই এনে কথা বলে বছর দিয়েছে। এর আগে আগে কোথায় ছিলেন? এই আমাকে এই ওই ধর্মপুকুর ছিলাম। আচ্ছা, ধর্মপুকুর ছিলেন। হ্যাঁ, ঘরটা ভাঙিয়ে। আচ্ছা, তো এখানে অমর ঘোড়া রে চিনি, একটা না। ঘোড়া। আমার মতন? হ্যাঁ, অমর ঘোড়া, ওর বাড়ির কাছে থাকতাম আমরা। গোবিন্দ রাইছে আমার। গোবিন্দ? হয়। বাহ, আমার ঘর, তাহলে কার ঘর? এ ভগবানের ঘর। আচ্ছা, আর এই পাশে এই যে আপনার রান্নাঘর, তা ঘরটা একটু দেখি। যা
তো দেখো এই যে ঠাকুমার ঘর, আর এই যে ভিতরে থাকে ঠাকুমা। দাঁড়াতে জুতো খুলে নি, ভিতরে ঢুকলাম ঠাকুমা। আমার কি আছে রে, আমি কি আমারটা আছে। তো দেখো ঠাকুমার ঘরে ঠাকুমা নিয়ে যাচ্ছে, দেখাচ্ছে এতে কি, ওই যে ও ওই এই যে, গৌরবে নয়ন দিয়ে হ্যাঁ। এই ছায়ারে বাসি। আচ্ছা এই যে হচ্ছে গোবিন্দ, তাই তো? হ্যাঁ, পাখা নেই ঠাকুমা ঘরে? পাখা নেই, ফ্যান নেই, কষ্ট হয় না? আমি কারেন্ট নেই, কারেন্ট নেই ঘরে? আমি দেব না। এই 7 বার কারেন্ট হয়েছিল, 7 বার। 7 বার? আমার মন্দির আছে ওই পাশে। আচ্ছা আচ্ছা। দেখুন ঘরের মধ্যেই ঠাকুমার ঠাকুর ঘর। আমার গুরুদেব। এই যে হচ্ছে আসন, আর ওই যে হচ্ছে গুরুদেব তোমার। এই দেখছি যা। এনার যে সময় 30 বছর বয়স হ্যাঁ, বৃন্দাবনের তাইছে, আচ্ছা আচ্ছা। সেই সময় আমি নাম দিয়েছি ও এর কাছে। আচ্ছা আচ্ছা। এই যে নিতাই গৌর, হ্যাঁ, নিতাই এই যে গৌর, রাধাকৃষ্ণ। গোবিন্দ। মাঝখান বসে আছে, আমি এই নিয়ে পড়ে থাকি। আচ্ছা, এই নিয়ে এখনো সারা জীবন যতদিন বাঁচবা, তাই এই তো? যতদিন থাকবো এই সাধনা করি। ভগবানের প্রতি কত শ্রদ্ধা, কত ভক্তি। উনি কারোর হাতে সেবা করেন না, ওই জন্য উনি একা একাই এখানে বসবাস করে। আর এই হচ্ছে ওনার যে ঠাকুর ঘর, ঘরের যে আসন, সেই আসনে এই যে ফটোটা আমাকে কিন্তু দেখাচ্ছে। বাহ, খুব সুন্দর ঠাকুমা, দেখে আমার নিজেরই খুব ভালো লাগলো, খুব ভক্তি। ওই যে এই বুনগায় আছে একটা বৈষ্ণব, তার নাম আছে অবাই। আচ্ছা সে বুনগায় যেয়ে মন্দির আছে, সেন ঠায় আচ্ছা জিরাটে বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা। ওই অবাই আছে আমার গুরু ভাই। ওই ড্রামে কি আছে? এতে হুম, কাপড় কাপড় রেখে দিয়েছো ড্রামে? তিরাং এই তো। তোমার ট্রাং নেই, তাই তো? ঠিক আছে, সামনের বার আসলে হবে। তিরাং নেই তো, গৌরনীতায় ঠিক পাঠিয়ে দেবে তোমার। আমি ওই নিয়ে পড়ে থাই। তুমি এই গৌরনীতায় রাধাকৃষ্ণ নিয়েই, ভগবান নিয়ে, ঈশ্বর নিয়েই পড়ে থাকো সবসময়। আমি যাই ভিক্ষে টিক্ষে করি নিয়ে আসি, আচ্ছা আচ্ছা। তাই খাই। আমি ছেলেকে কিছু খাই না, 5টা ভাই তো। হ্যাঁ, তুমি কিচ্ছু খাও না, যে ভিক্ষে টিক্ষে করে যা। কোনোদিন ওকে কামাই আনতলি খাইনি, এই ছেলেকে হ্যাঁ, কামাই খাইনি। কি কষ্ট, আমার নিজেরই কষ্ট লাগছে। দুঃখিত আছে আমার। তোমারও একটু আমার মনে যে দুঃখ আছে, এই পৃথিবীতে কেউ বুঝবে না ওই ছাড়া। যেরকম দুঃখ না, আমারও দুঃখ আছে, জানো? আমার দুঃখ। জিজ্ঞেস করছি যে তোর পাই কি হয়েছে, এর মধ্যে আমার এসটো কইয়ে আমার এই কথা আড়াই গেছে, হুম। কথা আড়াই গেছে। আগে স্পষ্ট ভাবে বলতে, তাই তো? হ্যাঁ, আগে আমার কথা পরিষ্কার হয়েছে। হুম। দেহাতি দেখ, আমার সব আছে, আমি এই যে কীর্তন করি। হ্যাঁ, ওইটা দিয়ে কীর্তন করো, আর ওইটা বাজাও, ওইটার নাম কাশি, তাই এই তো? কাশি আছে, শঙ্খ আছে, এই যে শঙ্খ। এই যে ঝুড়ি আছে, এই ঝুড়ি বাজায় কীর্তন করি। তোমার মনেও খুব বড়, একদিন বলবা আসবনি আমি। এই বড় বড় হুম। যত মন্দিরই আছে, হুম আড়ংঘাটায় একটা আছে, সুন্দরবনে একটা আছে, হুম। দমদম ক্যান্টনমেন্টে একটা আছে, মিলনগড় একটা আছে, নবদ্বীপ ধাম একটা আছে আমার মন্দির। বাহ, আমি যেন যাবো সে স্থান পাবো। আমি না বয়স হলে আমি এরকম থাকবো, আমি বিয়ে করবো না, তোমার বলেছি না একটু আগে, ওই জন্য ভগবান নিয়ে। এই ভগবান যে কটা গুরু ভাই সকল আছে, সব এই নিয়ে থায় করে, তারা বিয়ে তার যায় না। গুরুদেব কইছে তোরা বিয়ে করে সংসার কর, আমারও ইচ্ছা নেই সংসার করবি করার। না, কয় পরে কর। তুমি আমার একদিন কবা না তোমার দুঃখটা, তা কষ্টটা? তুই যদি হ্যাঁ এই পথেও থাইস, হ্যাঁ। তা তুই ভাতে মরবি না, তুই সব পাবি, টাকারে পয়সারে কত কিছু ভগবান দেবে তোরে। তোর যে অবস্থা, হুম। তা তো তোর এই পথে থা উচিত।
ঠিক বলেছো একদম, আমার এই পথেই থাকা উচিত, তাই না? গুরু ঘরে থাকিয়ে তুই এক নামে এক ধ্যানে পড়ে থাকবি, তোর কিচ্ছু রক্ষা পাবে না। ঠিক বলেছো, কারণ দেখো আমারও তো এই পরিস্থিতি, আমাকেও পরবর্তীতে বিয়ে থা করলাম, সে তো আমার নাম। পরের একটা ইয়া দিদি ধরো দিল ভাই সকলে হ্যাঁ। কি মাতে, হ্যাঁ। তুই খাবি কি করে, কি করে খা? সেটাই। তুই তো কর্ম করতে পারছিস না। তো দেখো বন্ধুরা, এই ঠাকুমাই কি কষ্ট পরিস্থিতি বুঝতে পারছে, তা সর্বশেষে উনি একটা কথাই বলছে যে বিয়ে করে যে পরে একটা মেয়ে আসবে, সে কিভাবে দেখবে আমাকে, না দেখবে, মানে এই বিষয়টা উনি কিন্তু পরিষ্কার বুঝতে পারছে। ওই জন্য উনি কিন্তু আমাকেই বলছে ওই বিয়ে থাওয়ার থেকে এই পথটাই আমার কিন্তু শ্রেয়। সত্যি ঠিকই বলেছে। তো জানি না কপালে কি আছে, সবই ঈশ্বর জানেন। তো সত্যি ঠাকুমা তুমি অনেক জ্ঞানী। গীতা ভাগবত যদি পাঠ করিস হ্যাঁ। তাতে 500 করে টাকা পাবি, কাপড় জামা পাবি। আমার কোনো তার অভাব নেই। দেখ তুই ওইটার বোতল ভরা ভরা তেল আচ্ছা। দেখি, হ্যাঁ। আমার অভাব নেই, সব লোকে দেয়, আমি কিছু তার লুবি না। এই যে ওই যে চাল এই চৈত্র ভরা, ওই বস্তায় যে ওই যে আলু, এসব লোকে দেখছে, সব লোকে দিয়ে দেয়। সব লোকে দেখছে, সব লোকে দেখছে। তো ভালোবেসে দিয়ে যায়, তাই না? হ্যাঁ, পাড়ায় যাবো হ্যাঁ। আমার সব। তো দেখো ঠাকুমারে কত ভালোবাসে এখানকার মানুষ। উনি যদি পাড়ায় যায়, তোমাকে উপজেই সবাই দেয়, তাই না? হুম। ডেকে ডেকেই দেয় না? তাহলে দেখো কত ভালোবাসে মানুষ ওনাকে। ওই যে টমেটাম ধরছে এক কাটা, এই ভেজা ধরছে যে। আচ্ছা। আর ঠাকুমা আমি তো কিছু দিয়ে যেতে পারলাম না, তাহলে তো আমি তো বড় হ্যাঁ। ছিল। কে দিবি তুই? আমি তো কিছু দিতে পারলাম না তোমার, তাহলে তো আমি বড় দুঃখী। আমি নেব না তো। কেন নিবা না কেন আমারটা? না, আমারটা নিবা না কেন বলো? তোরে আরো দিতে হয়, আমার তোরে আরো দিতে হয়। আমি দিচ্ছি, তুই নিয়ে যা। সত্যি ঠাকুমা, আমি দিচ্ছি, একটা প্রণাম করি তোমাকে। চেক করিস কেন? আমি দিচ্ছি, তুই নিয়ে যা, ভাড়ার টাকা দিচ্ছি। আমার ক্ষমা করবা ঠাকুমা, এইবার আমার ক্ষমা করবা। আমি একটা প্রণাম করি, তুমি যা বললে, কিছু ভালোবাসা দাও যাতে বড় হতে পারি জীবনে, হ্যাঁ, বাস। আশীর্বাদ দাও। এই পথে এটাই বড় পাওনা। করলাম তো। হ্যাঁ, তুমি আমাকে আশীর্বাদ দাও। হুম। এই পথে থাকবি, বলছিলাম কিচ্ছু কি? অভাব নেই। তোমার কাছে আবার একদিন আসবো, চুরি করছে এইটা আছিস। আবার আসবো কিন্তু একদিন। হ্যাঁ বেলা যাচ্ছে হ্যাঁ, আমি চলে যাব। না, যদি থাইসটা চলে না, আমি একদিন- থাইসটা হ্যাঁ। থাক। আমি একদিন আসবো, আবার এসে থাকবো, আর আশীর্বাদ দাও বড় হতে পারি যেন। আবার আচ্ছা, আমি তোকে ধন্যবাদ দিলাম, তুই কত ইনকাম করতে পারবি, তারপরে মাই শান্তি চাই। ঠিক আছে, একদম উপযুক্ত কথা বলেছো। আসছি। হ্যাঁ কেন না, আজকাল যে মাইয়েরা হ্যাঁ। তাকে শুনিতে পান করলে আর হবে না, চলে যাবে। তার মানে আমার কষ্টটাও তুমি বুঝতে পেরেছো একেবারে। কষ্ট বলবে মানে অন্য ওরা বুঝবে না, কিন্তু তুমি বুঝতে পেরে গেছে। কেউ বলবে না, এক গোবিন্দ বলবে। একদম ঠিক বলেছো। কানের এই যে ঠাকুমা আসি তাহলে। হ্যাঁ, খুব ভালো থাকবে। বললাম যে থাক, না না, তুমি এই যে আশীর্বাদ দিলে, আদর করলে, এটাই আমার বড় পাওনা, আর কিছু দিতে হবে না। হ্যাঁ তুই রাম টিকারাম কেউ খাবে না এসে, হুম। না না থাকবে না। না না, অন্য একদিন আসবো, এসে খেয়ে যাবো, ঠিক আছে? সেই দিন তোমার জন্য আমি কিছু না কিছু নিয়ে আসবো, বড় হয়ে। তো দেখলেন ঠাকুমার ঘরটা দেখালাম কত সুন্দর, আর ঠাকুমা কিন্তু এই বাড়িতেই বসবাস করে। আর বাইরেটা দেখো কত সুন্দর, আর তুলসী গাছ, এগুলো কালো তুলসী, তাই না ঠাকুমা? ও ঠাকুমা, এগুলো কালো তুলসী গাছ না? হ্যাঁ? এই কি ওটা কালা তুলসী গাছ? কালা তুলসী তো, ওই যে একটা দেখা ওই যাচ্ছে। যে একটা একটা আছে আরে সব
এই তুলছি তুলবো এ তুলবা কেন? খুব ভালো। সবাই ধাতে হবে আজকের হুম। দোল শুরু হবে। আজকেরতে? হ্যাঁ 7 দিন। তাহলে বাড়ির দিকে যাই এবার। আমি জাতি কব না, হ্যাঁ, তুমি জাতি কমা না। ভগবান সেই নেবে। আমি তোমার কেন কব যে তুমি বাড়ি যাও। তাহলে আমি আসছি। হ্যাঁ, ভালো থাকবো। হ্যাঁ, খুব ভালো লাগলো তোমরা দাদু। আসছি। হ্যাঁ, আর বাবা একদিন আসবো। ঠাকুমার খুব ভালো লাগলো। হ্যাঁ, তো আপনাদেরও ভালো লাগলো। আপনারা সবাই খুব সুন্দর। থাকতে আচ্ছা দিদি, আসছি। আর এটা হচ্ছে ঠাকুমার রান্নাঘর, তাই তো? এই রান্নাঘরটা একটু দেখিয়ে দিই। ওই যে জ্বালানি রাখা আছে, আর এই হচ্ছে তাক বানানো, এখানে রান্না করে রাখে। আর এই হচ্ছে আঁখা। আর এখন রান্না করছে টমেটো, এই যে আলু, আর ওই যে উচ্ছে কাটা আছে। আর এই হচ্ছে জ্বালা পাটকাঠি, যেটা খড়ি বলি। আর এই যে এই উনুনে কিন্তু রান্না করে ঠাকুমা। উপরে দুটা। এগুলো বক ফুল, তাই না? হ্যাঁ। দেখো ঠাকুমা বক ফুল পাচ্ছে। বড় হবে ঠাকুমা? তোর মারে কবি বড় করে দিচ্ছি, তুই থাকলি না তা কি করবো। আসবো বললাম তো একদিন। দেখো ঠাকুমা বক ফুল পাচ্ছে। আর এই যে বক ফুলটা আমার জন্যই পারলে? হ্যাঁ। আমার ঠাকুমা আমার আশীর্বাদ দিল, এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমার বাড়িতে নেওয়ার জন্য কিছু নিয়ে যাব না, তবুও আমাকে কিছু দিয়ে দিল। এই দেখো এই বক ফুল, এটা আমার জন্য এই গাছ থেকে পেড়ে দিল এখনই বড়া করে। ভাজে দিতে কবি। আচ্ছা, মারে বলবো এই বক ফুল ভাজে দিতে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলবানি। বকুল বাবা আর তুমি চলো, অর্ধেক আমি আর অর্ধেক তুমি খাবানি। ও, তুমি তো যাবা না। কৃষি ধরবো একটা প্যাকেট। প্লাস্টিকে দিয়ে দাও। তো দেখো এই গাছ থেকে কিন্তু এখনই বক ফুল পেড়ে দিল ঠাকুমা। কত ভালোবাসা। তো এখানে এসে সত্যি আমি অনেক অনেক ভালোবাসা পেলাম এই ঠাকুমার। এই ঠাকুমার ভালোবাসার কি শেষ নেই, মানে কি বলবো। আপনারা তো দেখলেন বিষয়, মানে যেখানেই যাই না কেন ঠাকুমা, এই ঠাকুমা, তারপর আর একটা খয়রামারির ঠাকুমা, কত ভালোবাসা আমাকে। দেখো প্যাকেট করে দিল, আর এই বক ফুল কিন্তু আমাকে দিল। আমি ভরে নিচ্ছি। তো এটা বক ফুলটা ভরে নিই। তাহলে মাকে বলবো ভাজা করে দিতে। আচ্ছা, এই গাছে ভালোই বক ফুল হয়। সকাল একজনকে দিচ্ছি, সকালে একজনের দেশো। আমার কত সৌভাগ্য, আর আমি পালাম। আর হাতে তুই পালি। ওইটা আছে। আমরা যে আসছে কটা, কালকে আর একজন আসছে। আচ্ছা। ঠাম্মা দেও। ও, তো ঠাকুমার বাড়িতে অনেকটা সময় কাটালাম। আর ঠাকুমা রান্না বান্নার ব্যবস্থা করে নিয়েছিল যে আমাকে রান্না করে খাওয়া দাওয়া করে সেবা দিয়েই বাড়ি পাঠাবে, কিন্তু সময়ের জন্য সেটা এবার সম্ভব হলো না। তবুও চা মুড়ি অনেক কিছুই ঠাকুমা খেতে দিল, এটা আমার সৌভাগ্য ছিল। আর এই যে ঠাকুমার দেখো আমার সত্যি খুব প্রচুর ভালোবাসে আর প্রচুর আশীর্বাদ দিল। তো ঠাকুমা আসি, পরে আবার আসবো। তো যাই হোক, কষ্ট নিয়েই একটু, তো যাই হোক ঠাকুমার বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তো দেখলে ঠাকুমার জীবন সংগ্রামটা কত কঠিন। কি মাসিমা, আসছি, খাচ্ছেন? আচ্ছা, খাওয়া দাওয়া করুন, আসছি, পরে আবার আসলে দেখা হবে। ভালো থাকবেন। আচ্ছা, আপনার সাথে দেখা করবো বলে আসলাম। তো দেখুন এই মাসিমাও আমাকে খুব ভালোবাসে। তো এখানে এসে সবার ভালোবাসা পেয়েছি, এটাই আমার অনেক সৌভাগ্য। মা, আসছি তাহলে, টাটা। তো যাই হোক, ঠাকুমার বাড়ি থেকে বিদায় নিয়ে নিলাম। খুব খারাপ লাগছে। ঠাকুমার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, অনেক সময় কাটালাম। ঠাকুমার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এবার আমার গন্তব্যে, আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। তো দেখুন ঠাকুমা কত ভালোবাসে। আর ঠাকুমার জীবনেও কিন্তু একটা দুঃখ আছে, কাহিনী আছে। সেটা ঠাকুমা বলল পরে একদিন আসলে উনি বলবে। তা পরে একদিন আসলে হয়তো সেই কাহিনী শুনতে পাবো। তবে আপনারা যারা যারা ঠাকুমার যে দুঃখ বা কষ্টের যে একটা ইতিহাস আছে, ঠাকুমার যে কষ্টের যে বিষয়টা আপনারা কারা জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি।
কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো কিছুই তথ্য জানার হলে অবশ্যই কমেন্ট করবেন। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।